পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী, পর্ব সংখ্যা 17। শাইনাজ দেরি করে ঘুম থেকে উঠল। বিয়ের পর থেকে তার মধ্যে চরম আলস্য চলে এসেছে, সব নিয়মের হেরফের। গত শীতেও সে দাদিমার সাথে সকাল সকাল উঠে নামাজ কালাম কোরআন পড়তো, ঘরের কাজবাজ করত, দুপুরে বিলে গিয়ে গরম রোদ গায়ে মাখত, বেড়াতে যেত, একগাদা বাচ্চা কাচ্চা পড়াতো, সবার সাথে চিল্লা পাল্লা হইচই, রোজ এক একটা ইউনিক রান্না করে ভাইদের মুখ থেকে প্রশংসার আশায় হাঁ করে বসে থাকতো। সবাই খেয়ে প্রশংসা করলে তার আনন্দ দেখে কে? গত বছর শীতে সে সবখানে বেরিয়েছে, আপাদের শ্বশুর বাড়ি, মামার বাড়ি, খালাম্মাদের বাসায়, ফুপোদের বাসায়। বিয়ে হয়ে যাবে তাই হয়তো সবার বাড়িতে গিয়ে দেখে এসেছিল, জানে না আর কখনো ওখানে ওভাবে বেড়ানো হবে না। তাই সবাই তখন বলা বলি করছিল বিয়ে হয়ে গেলে আর আসতে পারবে না। ঘর সংসার সামলে মেয়েরা আর কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবতেও পারে না। গত বছর এই দিনে সে খুব ছটফটে উচ্ছ্বাসিত ছিল, অথচ একটা বছরের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। এমন না যে বিয়েটাকে সে এসবের পেছনে দায়ী করে। বিয়ের মতো এমন একটা পবিত্র সম্পর্ক কখনো তার এই অবসাদের অনুভূতিহীনতার কারণ হোক তা সে চাইছে না। কিন্তু সে এতদিন একটা কথা উপলব্ধি করেছে, বিয়ের পর সে তার জীবনটাকে আগের মতো দেখছে না। তার উপর যা চাপিয়ে দেওয়া হয়েছে তা সে অনায়াসে গ্রহণ করার পর তার জীবনটা পাল্টে গেছে। তার মধ্য থেকে আত্মবিশ্বাস চলে গেছে, নিজেকে নিয়ে সে ভাবছে না। অন্যরা কি ভাবছে কি বলছে সেদিকে তার ফোকাস চলে গেছে, নিজেকে সে সময় দিচ্ছে না। নিজের প্রতি তার ভালো লাগা ভালোবাসা কমে গেছে। এমন জীবন তো সে চায়নি। সে সবসময় জীবনটাকে উপভোগ করতে চেয়েছে, মন খুলে হাসতে চেয়েছে, প্রাণ খুলে বাঁচতে চেয়েছে। কিন্তু এখন নিজেকে এত অসহায়, দুর্বল আর আত্মবিশ্বাসের অভাব বলে মনে হচ্ছে কেন? ব্রাশ করতে করতে সে এইসব ভাবতে লাগলো। কয়েকদিন ধরে এইসব ভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার এখন কিসের অভাব? যখন থেকে বুঝে এসেছে তখন থেকেই সে চেয়েছিল পড়াশোনা শেষ করে কিছু একটা করবে, যাতে কখনো কারো ডিপেন্ডেন্ট হতে না হয়। তারপরে বিয়ে শাদী যা হবার হবে, তার মনের মতো মানুষকে সে বিয়ে করবে। কিন্তু পড়াশোনা শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে গেল। বিয়ের আগে সে যথেষ্ট শক্তপোক্ত ছিল, এখন ততটাই নড়বড়ে। শুধু তাজদার সিদ্দিকের উপর নির্ভর হওয়ার জন্য, নাকি বিয়ের আগে উপার্জন করে যে হাত খরচের টাকা সে পেত সেই সব এখন পায় না বলে? নিজের পয়সা কিছু করতে পারছে না বলে এমন হচ্ছে? এমন তো না যে সে নিজের পয়সায় খেতে পড়তো। টিউশনি করে যা পেত তা দিয়ে সে নিজের শখ পূরণ করত, পরিবারের পেছনে খরচ করত। এটা কিছুতেই মূল কারণ হতে পারে না। আত্মবিশ্বাসের ঘাটতিটা ঠিক কী কারণে? কেন সে সবকিছু আগের মতো ভাবতে পারছে না? স্বামীর টাকা নিজের পেছনে খরচ করতে পারাটাও আল্লাহর একটা রহমত যা সে পেয়েছে, কিন্তু তার অসন্তুষ্টিটা ঠিক কোন জায়গায় সে এখন অবধি বুঝিয়ে উঠতে পারছে না। সে মোটেও চাইছে না বিয়েকে দায়ী করতে। অতীত সবসময় ঝামেলা বাড়ায়, অশান্তি টেনে আনে। সে এখন যা আছে সবটা নিয়ে বাঁচতে চায়। জীবনটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছে। সে নিজেই নিজের উপর বিরক্ত। অথচ বিয়ের আগে সে আয়নায় নিজেকে দেখার পর নিজেই খুশি হয়ে যেত, বুকটা ভরে উঠত। আর এখন আয়নায় তাকাতেই ইচ্ছে করে না, জোর করে হাসি টানতে হয় ঠোঁটের কোণায়। এভাবে তো সে বাঁচতে চায়নি। ব্রাশ করে মুখ হাত ধুয়ে নিল সে। বাড়িতে বুয়া রাখা হয়েছে কাটাকুটি, ঘরদোর মোছা, থালা বাসন ধোয়া আর কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য। তাদের পাশের এলাকার বাড়ি থেকে এসেছেন উনি, মোখলেসের মা ডাকে সবাই। স্বামী বিয়োগের পর ছেলেগুলোর অল্প বয়সে বিয়ে করে ফেললো। ছেলের বউরা ওনাকে আর ঘরে রাখলো না। তার অবশ্য অপ্রয়োজনীয় কথা বলার রোগ আছে। তাসনোভা দু চোখে সহ্য করতে পারে না। বেশি কথা বলা মহিলা তার পছন্দ নয়। তার উপর যদি এমন হয় কথা পেঁচানো মহিলা, ওর জন্যই বাড়িতে বুয়া রাখা যায় না। কিছুদিন যেতে না যেতেই সে চরম বিরক্ত হয়ে পড়ে তাদের উপর। বুয়া থাকবে বুয়ার মতো, বাড়ির ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাবে? এই বাড়ির কথা কেন বাইরে গিয়ে বলবে? সে এইসব কাজকে ছোট লোকই কাজ কারবার বলে। আগে তাজদারও এইসব কাজের লোক সহ্য করতো না। তাদের বাড়িতে অন্য মানুষজন ঘুরে বেড়াবে এইসব তার একদম পছন্দ ছিল না। তাই রওশনারা থালা বাসন মাজা আর কাপড় চোপড় ধোয়ার জন্য বুয়া রাখত, তাদের একটা শর্ত দিয়ে যে রান্নাঘরের মধ্যেই যেন তারা সীমাবদ্ধ থাকে, অন্যদিকে যেন কান না দেয়। শাইনের কালকে হঠাৎ করেই চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল, খেজুরের রস দিয়ে। শাহিদা বেগমকে ফোনে জানিয়েছে। তিনি বলেছেন তোকে কাল নিয়ে আসবো আমি গিয়ে, গরম গরম পিঠা খাবি ইচ্ছে মতো। শাওনকে খেজুরের রস আনতে বলি। শাইনার এতদিনে যা খেতে ইচ্ছে হয়েছে সে সব খেতে পেরেছে।
নোনতা ইলিশের ভুনা খেতে ইচ্ছে করছিল, আনিস পাঠিয়ে দিয়েছে গত সপ্তাহে। যদিও এটা নিয়ে রওশনারা তাকে বকেছে, কিন্তু শাইনা ওনাকে আশ্বস্ত করেছে তাজদার সিদ্দিকী এইসব নিয়ে কিছু বলবে না। ওই বাড়িতে থাকলে ভাইয়ারা এমনিতেও তার পছন্দের খাবার দাবার আনতো, ওখানে যেতে দিচ্ছে না বলেই এই বাড়িতে পাঠাচ্ছে। শাইনা সকালে নাস্তা করার জন্য রান্নাঘরের দিকেই যাচ্ছিল। তিতলি অন্যদিন তার ঘরে এসে ডেকে নিয়ে যায়, আজ তার সারা শব্দ নেই। তিতলির কথা ভাবতে ভাবতে সে তৌসিফের ঘরের সামনে গিয়ে থামলো। সেখানে তিতলি কাঁদছে, আবার এলোমেলো বকে যাচ্ছে। তৌসিফের হাসি শব্দ ভেসে আসছে, পেট চেপে মানুষ যেভাবে হাসে তৌসিফ সেভাবে হাসছে। শাইনা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গো গো শব্দ করলো কোনো একটা মেয়েলি কণ্ঠস্বর। সে ঘরে পা রাখতেই তার ঠোঁট হা হয়ে গেল। তিতলির মুখ হাত পা বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছে। তৌসিফের হাতে মোটা একটা বেত। তিতলির সামনে চেয়ারে ঝুঁকে বসে তিতলিকে ভয় দেখাচ্ছে আর বলছে, কাঁদলে ছেড়ে দেব, নইলে ছাড়া পারবি না, একটু করে কেঁদে দে। তিতলি কাঁদলো না, বরং তাকে চোখের পুতুলেই ঘুরিয়ে দেখালো সে কিছুতেই কাঁদবে না। এবার দুজন একসাথে শাইনাকে দেখলো। শাইনা অবাক হয়ে বলল, এইসব কি ভাইয়া? তৌসিফ হেসে উঠল, সত্যিটা বলবো? শাইনা কি বলবে খুঁজে পাচ্ছে না। সকাল সকাল এরা কি শুরু করে দিয়েছে? তৌসিফ বলল, এই চূর্ণি কাল আমার পকেট থেকে 20 টাকা কট করেছে। সকাল সকাল আবারও এসে আমার শার্টের পকেটে টাকা হাতড়াচ্ছিল, হাতে নাতে ধরে ফেললাম। তিতলি আবারও চোখ উল্টে তাকে বিদ্রুপ করছে। তার হাত বেঁধে রেখেছে তাতে কি, চোখ তো আছে। শাইনা তৌসিফের কথা শুনে হেসে ফেলল। তিতলির দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, ননদিনী চুয়োর এ কথাও শুনতে হচ্ছে। তিতলি কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। শাইনার মনে হলো এক পক্ষের কথা শুনে তিতলিকে বিচার করাটা ঠিক হবে না। সে তৌসিফকে বলল, বড় আম্মু ডাকছে ওকে, আমি খুলে দিই? তৌসিফ বলল, না, ওর শাস্তি হলো 10টা পর্যন্ত এভাবে বসে থাকবে, তার আগে ছাড়া পেতে হলে ওকে কাঁদতে হবে। তিতলির চোখ গরম করে তাকাচ্ছে, তার মানে সে কাঁদবে না, কিছুতেই না। কাঁদতে কাঁদতে কাঁদার জন্য বললেও সে কাঁদবে না, নো নেভার। শাইনা বলল, ও নাস্তা খায়নি এখনো, আপনি খেয়েছেন? তৌসিফ বলল, হ্যাঁ, ওকে দেখিয়ে দেখিয়ে খেয়েছি। হাসতে লাগলো সে। এইবার তিতলির দিকে নজর গেল শাইনার। তিতলির চোখ জোড়া বলছে, একবার ছাড়া পাই তোকে কাঁদিয়ে ছাড়বো শালা। রওশনারার ডাক ভেসে আসছে হালকা। শাইনা ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে চলে গেল। তাকে দেখা মাত্রই জোহরা বেগম বললেন, সকালে নাস্তা নিয়ে এত সময় চলে গেলে বাকি কাজ হবে কখন? ওই বজ্জাতটা কোথায়? শাইনা মুখ ফুসকে বলে ফেলল, তৌসিফ ভাইয়ার ঘরে। জোহরা বেগম কপাল কুঁচকে বললেন, আবারও ওর কাজে বিরক্ত করতে গিয়েছে নাকি? শাইনা বলল, না, দেখলাম কিছু একটা নিয়ে আলোচনা করছে। সত্যিটা বললে বিপদ বাড়বে মনে হলো শাইনার। তাসনবা রান্নাঘরের এক কোণে রাখা টেবিলের সামনে বসে ব্রেকফাস্ট করছে। আজ বোধহয় শোরুমে যাবে না, নইলে আরো আগে সে সকালের নাস্তা খায়। শাইনা নাস্তা খেতে বসলো। ঠিক তখনই শাহিদা বেগম এলেন আনোয়ারা বেগমের সাথে কথা বলতে বলতে। শাইনা মাকে দেখে খাওয়া থামিয়ে দিল। শাহিদা বেগম বললেন, ও মা, তোরা এখন নাস্তা করছিস কেন? জোহরা বেগম বললেন, সেই ফজরের নামাজ পড়তে উঠেছি আমরা, এরাই দেরি করে ঘুম থেকে উঠে, এক একজন নবাবজাদি। তাসনবা কপাল কুচকে মেজমার দিকে তাকালো। সে কাল শোরুম থেকে ফিরে ছোট ভাইয়ার সাথে বসে বসে ভিডিও এডিট করছিল, ভয়েস ওভার দিচ্ছিল। দেরিতে ঘুমালে দেরিতে ঘুম ভাঙবে, খুব স্বাভাবিক। শাহিদা বেগমকে চা দিলেন জোহরা বেগম। শাহিদা বেগম খেতে চাইছিলেন না, শাইনার ইশারায় খেলেন। বললেন, আমি ওকে নিয়ে যেতে এসেছি, কাল চলে আসবে। আজকে সাবরিন আর শারমিলা আসছে তো তাই। রওশনা বলল, বোনকে দেখতে ইচ্ছে হলে শ্বশুর বাড়িতে আসবে, ওকে যেতে হবে কেন? শাহিদা বেগম ফ্যাকাশে হাসলেন, বললেন, ওরাও আসবে এখানে, কিন্তু শানু এখন যাক আমার সাথে। শাইনা এবার কথা বলল, আমি ওনাকে বলেছি বড় আম্মু। রওশনরা কিচেন কাউন্টারে কাপ রাখতে রাখতে বললেন, তাহলে যাও, ওর জন্যই সমস্যা হয়, চলে এসো, থেকো না ওখানে। আচ্ছা দেখি। শাহিদা বেগমের সাথে করে বাড়ি চলে এলো শাইনা। দিনটা শুক্রবার, ভাইয়ারা সবাই বাড়ি আছে। আপাদুল্লাহ ভাইয়ার বাচ্চা কাচ্চারা সবাই আসবে। শাইনা ভাগ্নে ভাগ্নিদের বহুদিন পর দেখবে, তাই খুব উত্তেজিত। বাড়ির পেছনে উঠোনে দুটো জবাই করা মোরগ পড়ে আছে বাঁশের ঝুড়িতে। দেশি মুরগির মাংস খেতে খুব পছন্দ করে বড় আপা আর মেজো আপা। ওরা এলে আমার দেশি মুরগি রান্না করবেই। শাওন দাদিমার সাথে হাতে হাত লাগিয়ে মুরগির পালক ছিঁড়ছে। শাইনাকে দেখে শাওন বলল, আরেকটা চলে এসেছে ভাগ বসাতে। শাইনা মুখ মোচড় দিল। শাহিদা বেগম ধমকে বললেন, ওকে এইসব বলবি না শাওন। শাইনা মায়ের আহ্লাদ পেয়ে শাওনকে আরও জিভ দেখালো। দাদিমা বলল, লন্ডনওয়ালার বউ হাজির, আজকে তাইলে লন্ডনওয়ালার সাথে লম্বা একটা ফোন আলাপ হবে।
শাওন বলল, লুচ্চামি ছাড়ো, ভালো হয়েছ মাসুদ, থুক্কো থুক্কো মাসুদের বউ। দাদিমা মোরগের পাটা দিয়ে শাওনের হাতে আঁচড় কাটলো। শাওন জোরে একটা চিৎকার দিল। মায়ের পেছন পেছন রান্নাঘরে ঢুকলো শাইনা। সাবিনা ব্লেন্ডারে পেঁয়াজ রসুন দিয়েছে। শাইনাকে দেখে সে হাসলো। শাইনা বলল, বাবু কোথায়? ওর মেজো চাচ্চুর কোলে করে বাইরে ঘুরতে গিয়েছে। শাহিদা বেগম বললেন, চেয়ারে বস, নারিকেল পুরি খাবি? সকাল সকাল বানালাম। নারিকেলগুলো ফ্রিজে ছিল, জানতামই না। বউ মনে করিয়ে দিল। তখন ভাবলাম কয়েকটা পুরি বানাই। সবাই যেহেতু বাড়িতে থাকবে, আনিস, আশরাফ আর তোর আব্বা কিছুক্ষণ পর পর চা খোঁজে। শাইনা বলল, কিছুক্ষণ পর খাবো, এখন খাবো না। মা আর ভাবির সাথে সাথে কথা বলতে বলতে আফসার সাহেব এলেন। শাইনা বাবাকে দেখে খুশি হয়ে গেল। উঠে গিয়ে বাবাকে হালকা করে জড়িয়ে ধরল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, হাসলেন। চেয়ারে বসতে বসতে বললেন, জামাই ভালো আছে তো? তোর সাথে কথা টথা বলে? ফোন টোন দেয়? হ্যাঁ দেয়। ভালো ভালো মা। ওখানে সব ঠিকঠাক তো? হ্যাঁ। তুমি মাঝে মধ্যে যেতে পারো না? দূরে হলে যেতে। আচ্ছা, যাব যাব, রাগ করিস না। আশরাফের মা, ওকে কিছু খেতে দাও। শাহিদা বেগম বললেন, ও কিছু খেতে চাইছে না এখন। শাইনা বুঝতে পারলো বাবা চা খেতে ইচ্ছে করছে, তাই সে নিজে গিয়ে গ্যাসের উপর চা বসালো। শাওন মোরগের মাংস কেটে কুটে শাহিদা বেগমের হাতে দিয়ে বলল, মাংস কেটেছি, তার গিলা কলিজা লেগ পিস সব আমার। লাস্ট পিস খাবে দাদি? দাদিমা তার দিকে তেড়ে আসতেই শাওন হেসে উঠে দূরে চলে গেল। শাইনা সাবানদানি নিয়ে বেরোলো। শাওন ঘাটে নামতে নামতে বলল, মাংস কাটার জন্য আর কাউকে পায় না আম্মা। ধুর, মনে হচ্ছে গায়ে রক্ত মেখে হাঁটছি। মনি, আমার জন্য গামছা আর লুঙ্গি গেঞ্জি নিয়ে আয়। শাহিদা বেগমের চিৎকার চেঁচামেচি শোনা গেল। মেয়েটা এসে একটু জিরোতে পারলো না। তুই ওকে কাজ ধরিয়ে দিচ্ছিস, বেয়াদব ছেলে কোথাকার। শাইনা খেয়াল করছে বিয়ের পর মা তার প্রতি খুব যত্নবান হয়েছে। কেন? উত্তর নেই। অনেক কিছুরই উত্তর সে পায় না। শাওন মায়ের বকুনি খেয়ে পুকুরে ঝাঁপ দিতে দিতে বলল, বউ এনে দাও। কথাটা শুনে শাইনা হেসে ফেলল। বাকিরা শুনতে পেল না অবশ্য। সেজন্য তোয়ালে গেঞ্জি লুঙ্গি নিয়ে এলো। শাওন ডুব দিচ্ছে একের পর এক। শেষমেশ ডুব মেরে উঠতেই শাইনা বলল, ভাইয়া, তোমার প্রেমিকা এখন কই? তার ঠোঁটের মুচকি হাসি ঝুলছে। শাওন ঝাড়ি দিল, ওই শালি একটা ভণ্ড, খালি আমার পকেট মারার ধান্দায় থাকে। ওই ভণ্ডকে দিয়ে হবে না। বাপে কিছুদিন পর ধরে বিয়ে দিয়ে দেবে। শাইনা বলল, তুমি না বলেছ ওকে বিয়ে করবে? আনিচ্ছে বিয়ে করে ফেলতো, তাহলে ওকে নিয়ে আসতাম আর কি। শাইনা মুখ বাঁকিয়ে বলল, টাকা পয়সা কামাই না, সে করবে বিয়ে, ঢং। শাওন গায়ে সাবান মাখতে মাখতে বলল, তোর জামাইয়ের মতো যদি টাকা থাকতো, তাহলে বিদেশ থেকে এসে খপ করে একটাকে ধরে বিয়ে করে ফেলতাম। পুরুষ মানুষের টাকা পয়সার দাম, বুঝলি? দেখলে না তোকে কিভাবে বিয়ে করে ফেললো সবার কথা অগ্রাহ্য করে। টাকা থাকলে গুন্ডাগিরি হয়ে যায় হিরোগিরি, বুঝলি? শাইনা ঠোঁট বাঁকালো। বুঝলাম। তাজদার সিদ্দিকির গায়ে চিনভর করেছিল তখন। শাওন হো করে হাসলো, বলল, বাপরে বাপ, ওই মেয়েটার কথা ভাব। তখন গোটা পাড়া জানতো ওটার সাথেই তাজ ভাইয়ের বিয়ে হবে। কি প্রেম মাইরি! শাহিনের এসব কথা ভালো লাগছে না শুনতে। কিন্তু সে আর তাদের বয়সী ছেলে মেয়েদের, এমনকি ছোট ভাইয়া মেজো ভাইয়ার বয়সী সব ছেলেমেয়েরা জানতো ওই মেয়েটার সাথে তাজদার সিদ্দিকির প্রেমের সম্পর্ক আছে। আকারে ইঙ্গিতে আর তাদের ভাবসাব দেখি সবাই একদম নিশ্চিত ছিল ওদের মধ্যে কিছু একটা চলছে। তখন তাদের সময় বয়সীদের মধ্যে আলাপ আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল তাজদার সিদ্দিকী আর নাবিহা ইসলাম। তাজউদ্দিন সিদ্দিকীর ছোট ভাই, যিনি আমেরিকায় থাকেন সপরিবারে, তার বউয়ের বড় বোনের মেয়ে। ডাকনাম ছিল নিহা। তাসনোভার সমবয়সী ছিল, বলা চলে তাসনোভার প্রিয় ছিল সে। তখন গ্রামে তাসনোভা ছাড়া তেমন স্মার্ট কোনো মেয়েই ছিল না এই পাড়ায়। মেয়েটি রোজ রোজ নতুন ডিজাইনের পোশাক পরতো, যেটা তার সিগনেচার ছিল। সবাই তার পোশাক আশাক নিয়ে আলোচনা সমালোচনা করতো সবসময়, কারণ সে যে পোশাকগুলো পরতো, গ্রামে তখন সেই সব পোশাক এখনকার মেয়েরা পরা তো দূর, পরার কথা ভাবতেও পারতো না। মেয়েটি বেশিরভাগ সময় এক এক ডিজাইনের স্কার্ট পরতো। পাড়ার ছেলেদের এক প্রকার নজর কেড়ে নিয়েছিল মেয়েটি। আকাশ ছোঁয়া মুভিতে যে নায়িকা, যে কালো লেহেঙ্গা পরে নাচতো, তাকেই সবাই নিহা মনে করত। আর এমন একটা সুন্দরী শিক্ষিতা শহরে বড়লোক বাপের মেয়েকে গ্রামের সবচেয়ে বড়লোক পরিবারের ছেলে তাজদার সিদ্দিকী ডিজার্ভ করতো বলে সবার ধারণা ছিল। কত কানাঘুষা হয়েছিল তখন। এমনও রটে গিয়েছিল যে ওরা বিয়ে শাদী পর্যন্ত করে ফেলেছে আড়ালে, এমনকি আরও কত কিছু। তাজদার সিদ্দিকী আর তার পরিবারকে মানুষ ভয় পেত বলে তখন কেউ মুখ ফুটে কিছু বলতে পারেনি। শাইনার এখন ওইসব নিয়ে ভাবতে ভালো লাগছে না, যদিও সেই সব যদি সত্যি হয়ে থাকে তাহলেও তার কোনো মাথা ব্যথা নেই।
বয়সটাই খারাপ ছিল তখন। তাছাড়া তাজদার সিদ্দিকীর হাজারটা দোষটুতি মেনে নিয়েছে সে। এখনো সব সামান্য মনে হয় তার কাছে। শাওন তাকে ভাবনার জগৎ থেকে ফিরিয়ে আনলো। সে গোসল করে ফেলেছে। গামছাটা রশিতে মেলে দিতে দিতে বলল, মনি, পেয়ারা খাবি? কোথা থেকে? আমি এনেছি কাল, পাহাড়ি পেয়ারা। দাঁড়া। সে পেয়ারা কেটে নিয়ে এলো। শাহিনা শাহিদা বেগমকে ডেকে বলল, আম্মা, একটু লবণ মরিচ দাও তো। শাহিদা বেগম প্লেটে করে লবণ মরিচ নিয়ে এলো। শাহিনা পেয়ারায় মরিচ মেখে খাচ্ছিল। তখনই আনিস এলো বাড়ির পেছনের উঠোনে। শাহিনাকে দেখলো, বলল, কি খাচ্ছিস সেসব? রোদের মধ্যে আছিস কেন? পেয়ারা ভাইয়া, রোদ ভালো লাগছে। আনিস ফোনের দিকে চেয়ে বলল, তোকে নাকি ফোনে পাচ্ছে না? শাহিনা হচ্চকিত হলো। সাথে সাথে প্রশ্ন করলো, কে? তাজ। শাহিনা একটু লজ্জিত হলো। আনিস তার দিকে এগিয়ে এসে ফোন বাড়িয়ে দিল। আমারটাতে কথা বল আপাতত, কথা বলার শেষে ঘরে রেখে আসিস। শাহিনা হাত বাড়ানোর আগেই শাওন ফোন কেড়ে নিল। বলল, ভাইয়ে, এই মডেলটা আমাকে দিয়ে দাও, তোমাকে এর চেয়ে একটা ভালো মডেল দেব। আনিস তার দিকে তাকালো। হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তোকে গদা দিয়ে পেটানো দরকার, বলেই ভেতরে চলে গেল। শাওন দাঁত দেখিয়ে হাসছে। তাজদার সিদ্দিকী ফোন আবার এলো। শাহিনা বলল, এগুলো খাওয়া শেষ করেই তুমি কথা বলো। সে দ্রুত পেয়ারা চিবোতে লাগলো। শাওন ফোন রিসিভ করতেই তাজদার সিদ্দিকী তাকে দেখে হেসে ফেলল। ব্রেকফাস্ট করেছে সে। শাওনকে বলল, ছোট সম্বন্ধী। শাওন বলল, ভাই এখন নাস্তা করছেন নাকি? আম্মুর সাথে কথা বললাম এইমাত্র। আম্মু বলল শাহিনা এই বাড়িতে, তাই ফোন করলাম। কেমন আছিস তোরা? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ওখানে শীত নাকি গরম? একা একা রান্না করে খাও নাকি? অফিসে যেতে কতক্ষণ লাগে? ছুটি কদিন? এই সেই হাজারটা প্রশ্ন ছুড়ে দিল সে। গল্প জমে উঠল দুজনের। শাহিনা আর বিরক্ত করল না। অনেকক্ষণ পর সে শাওনের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজদার অন্য কাজ করতে করতে কথা বলছিল, তাই শাহিনাকে খেয়াল করেনি। যখন ক্যামেরার সামনে এলো তখনই শাওনের পেছনে শাহিনাকে দেখা যাচ্ছে। গুঁড়ো মরিচে লবণ মিশিয়ে পেয়ারা মেখে খাওয়া, তার ঠোঁটের পাশে মরিচ গুঁড়ো লেগে আছে। তাজদার সরু চোখ করে তাকালো। শাওনকে বলল, তোর পেছনে গ্রামের চাস্তো বোনটিকে দেখা যাচ্ছে বোধহয়। শাওন হেসে উঠে বলল, হ্যাঁ, গ্রামের চাস্তো বোন এখন আমার পাশের বাসার ভাবি। শাহিনা ধুম করে তার পিঠে একটা কিল বসিয়ে দিল। শাওন বলল, কি হাত মাইরি, কি খাস তুই? তাজ ভাই। তাজদার সিদ্দিকের গলা ভেসে এলো। তোমার বউয়ের সাথে কথা বলো, আমাকে মেরেছে, নাও বকে দাও। শাহিনার হাতে ফোন ধরিয়ে দিল সে। শাহিনা মুখ মুছতে মুছতে ঘাটে গিয়ে বসলো। তাজদার সিদ্দিকী ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হাই। শাহিনা মুচকি হাসলো। সকাল সকাল ফোন দিতে হবে কেন? খেয়ে দিয়ে অফিসে যান। তুমি কাল ফোন কেটে দিয়েছিলে কেন? শেষ মুহূর্তে কি বলেছিলে আমি শুনতে পাইনি। শুরু হয়ে গেছে লজ্জা দেওয়া। শাহিনা বলল, আমিও ভুলে গিয়েছি। না, আবারও বলো। শাহিনার ভালো লাগে তাজদার সিদ্দিকীর এমন পাগলামি করলে। এগুলোই তার কাছে পাগলামি, কারণ তাজদার সিদ্দিকীর মতো মানুষের সাথে এসব বেমানান। কয়েক বছর আগেও সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তাজদার সিদ্দিকীর মতো মানুষ তার স্বামী হবে, তার সন্তানের বাবা হবে, তাকে এতটা ভালোবাসা দেবে আর তার এত যত্ন নেবে। সে তখন এসব চায়নি, কখনো ভাবনায়ও আসেনি। তাজদার সিদ্দিকীকে সে কখনো কল্পনাও করেনি ওভাবে। তাই এখন তাজদার সিদ্দিকী এমন উদ্ভট কথাবার্তা বললে আর তার মুখে কিছু শুনতে চাইলে তার ভালো লাগে। বলা চলে তাজদার সিদ্দিকীকে জ্বালাতে তারও ভালো লাগছে আজকাল। কিন্তু মাঝে মধ্যে মনে হয় এক সময় এইসব আর করবে না তিনি। তখন এখনকার কথা ভেবে নিজেকে ধিক্কার দেবেন। হয়তো ভাববেন, আমি চাইলেই তো এর চেয়ে ভালো বাড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতাম। কেন শুধু শুধু এটার পেছনে এত মেহনত করলাম? কেন শুধু শুধু এত নিচু হলাম এরকম একটা মেয়ের কাছে? বলো, কি বলেছ? শাহিনার ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে ছোট করে বলল, না। তাজদার সিদ্দিকী অবাক হয়ে গেল। কি না? শাহিনা বলল, কথা কম বলেন, চলুন আপনাকে সব দেখাই ঘুরে ফিরে। বিলে যাই। শাহিনা হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে বিলের কাছাকাছি চলে গেল। তাকে সেখানে দেখে রওশনারা চিৎকার করছে, এমন সময় তুমি এখানে কেন? এই অবস্থায় কেউ বিলের ধারে যায়? খারাপ বাতাস লাগলে তখন তাজের জন্য বাড়িতে টিকতে পারবো? আশ্চর্য। তোমার মা কোথায়? আশরাফের মা। শাহিনা দ্রুত চলে এলো। উফ, একটু ঘুরলেও সমস্যা। চল না সুজন, মিলে দুজন নীলই আকাশে ভাসি, দেখুক লোকে এই দু চোখে তোর ওই দু চোখের হাসি। চল না সুজন, হারাই দুজন, বিনা দোষেই হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। তিতলি গান গাইতে গাইতে চুল শুকিয়ে নিতে আস্তাচ্ছে। ঘরের হিটার কাজ করছে না, রিপেয়ার করাতে হবে। তাস্তফা আজ ড্রয়ার দিয়ে চুল শুকায়নি। গোসল করার পর তার খুব ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছে না।
তাই সে চুল মুছে সোজা উঠোনে নেমে এলো। তাদের উঠোনে রোদ পড়ে সকাল 10টার দিকে। এখন রোদ সরে চলে গিয়েছে শাইনার মেজো চাচাদের উঠোনে। তাসনোভার ইচ্ছে করছে একটু রোদ গায়ে মাখতে। এই সময় ছাদে উঠলে আম্মু বকবে, চুল খুলে দাঁড়ালে আরো বেশি বকবে। তাই সে শাইনার মেজো চাচাদের উঠোনের এক কোণায় এসে দাঁড়ালো। ভেজা চুলগুলো খুলে রাখা, টুপ টুপ করে পানি পড়ছে মাটিতে। সে হাতে তখনও সানস্ক্রিন মাখছে। পরনে সালোয়ার কামিজ দুবাই সিল্কের ফ্লোরাল ডিজাইনের উপর। এই ফ্যাব্রিকটা তার কাছে ভীষণ আরামদায়ক এবং ক্লাসি লাগে। হঠাৎই কি যেন হলো, সে শিউরে উঠল। পিঠের ওপর গরম পানি পড়লো মনে হলো। চট করে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। সাথে সাথে উপরে শাইনাদের বাড়ির দোতলায় বারান্দায় তাকালো। কালো শার্ট পরা একজন চরম ভদ্রলোকে দাঁড়িয়ে। আনিস ভাই আপনি? আনিসের গলা ব্যথা, তাই সে বড় একটা মগে করে গরম পানি নিয়ে অল্প অল্প করে খাচ্ছিল। শীতকালে গরম পানি না খেলে তার গলা ব্যথা বাড়ে, কিন্তু পানি বেশি হয় সে আর খেতে পারছিল না, তাই ছুঁড়ে মেরেছিল মেজো চাচাদের উঠোনের কোণায়, যেখানে মানুষ থাকার কথাই নয়। তাসনোভার থাকার কথা তো প্রশ্নই ওঠে না। কিন্তু এটা কি হয়ে গেল? এখন মেয়েটা তো গোটা বাড়ির মানুষকে এক জায়গায় করবে। সে নিজ কর্মদোষে হকচকিত হয়ে দাঁড়িয়ে রইল মগটা হাতে নিয়ে। তাসনোভা তাকে কোনো কথা বলতেই দিচ্ছে না। তার চেঁচামেচি শুনে সবাই একসাথে বেরিয়ে এলো। শাইনার আপা, দুলাভাই, ভাবি, ভাই সবাই, এমনকি শাহিদা বেগম আর আফসার সাহেবও, শাইনার চাচি আর অন্যান্য পাড়া প্রতিবেশীরাও। শাহিদা বেগম তোয়ালে নিয়ে ছুটে এসে তাসনোভার পিঠের চুল মুছে দিতে দিতে বলল, দেখিনি মা, তোমার দিকে কেন পানি ছুড়বে? রাগ করো না, চলো ঘরে চলো। না, আপনার সাথে কোনো কথা নেই। সে তখন থেকেই আঙুল দিয়ে নির্দেশ করে একটা কথা বলে যাচ্ছে। আপনি নিচে আসেন আনিস ভাই। আনিস শান্তভাবে বলল, ঘরে যাও, কাপড়টা পাল্টে নাও, জুমাবার, সিন ক্রিয়েট করো না। তৌসিফ, ওকে নিয়ে যা। তৌসিফ এতক্ষণ কোমরে হাত রেখে তাসনোভাকে দেখেই যাচ্ছিল। এবার ইটের গাঁথনের উপর বসে পড়ল। বলল, আরো চিল্লা, কুত্তাগুলো না আসা পর্যন্ত চিল্লা। তাসনোভার নাক মুখ লাল হয়ে গেছে রাগে। আনিস ভাই এটা ইচ্ছাকৃতভাবে করেছে। সে আঙুল উঁচিয়ে বলল, আপনি নিচে নামুন, আপনাকে লাগবে। শাইনার দুলাভাইরা হাসছে। খুঁচিয়ে খুঁচিয়ে আনিসকে বলছে, আপনাকেই লাগবে। আনিস আরো শান্ত কণ্ঠে একটু বিরক্তি মিশিয়ে বলল, আমি নামবো না। তাসনোভা আরো রেগে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে না নামেন আমিও দেখব। আনিস মাথা নেড়ে বলল, নামবো না, দাঁড়িয়ে থাকো ওখানে। ততক্ষণে রওশনার আর তাজউদ্দিন সিদ্দিকীও বাইরে চলে এসেছে। এসেই দেখলো তৌসিফ বসে বসে তাসনোভাকে ভিডিও করছে, আর তিতলি তার পেছনে বসে বসে কপাল কুঁচকে মনোযোগ সহকারে ভিডিও ক্যাপচার করে দেখে যাচ্ছে। শাহিদা বেগম, সাফরিনা, আশরাফ, আফসার সাহেব, দাদিমা কারো কথা কানে না তুলে তাসনোভা তখনও একটা কথাই বলে যাচ্ছে, আপনি নিচে আসুন আনিস ভাই, আমি আপনার সাথেই কথা বলবো, আমার আপনাকেই লাগবে, নিচে আসুন। আজ সালিশ বিচার না করে সে এখান থেকে নড়বে না।